দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের সব খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় ৩২ রিঙ্গিতের বিনিময়ে পাসপোর্ট সেবা পাচ্ছেন প্রবাসীরা। সরকার নির্ধারিত এক্সপার্ট সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান দিচ্ছে এই সেবা। ২ সপ্তাহের আবেদন জমা পড়েছে ৩,২০০-র বেশি। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদন বিস্তারিত। 18 এপ্রিল উদ্বোধনের পর গত 25 এপ্রিল মালয়েশিয়ায় পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে সরকার নির্ধারিত প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস। কোনো ঝামেলা ছাড়াই ইলেকট্রনিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন প্রবাসীরা। মালয়েশিয়ার মুদ্রায় ৩২ রিঙ্গিত সার্ভিস চার্জে মিলছে সেবা। পাশাপাশি প্রবাসীরা পাচ্ছেন ট্রাভেল পাস, ভিসা সার্ভিসের মতো সেবাও। 2 সপ্তাহে পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছে ৩,২৬৮টি, আর ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন ২,৫০০-র বেশি প্রবাসী। আমরা ভীষণ সৌভাগ্যবান যে বাংলাদেশ সরকার আমাদেরকে এরকম একটা গুরু দায়িত্ব দিয়েছে যে মালয়েশিয়ায় বসে প্রবাসী ভাই বোনদেরকে পাসপোর্ট সেবা প্রদানের, এবং পাসপোর্ট সেবা প্রদানের পাশাপাশি আমরা ট্রাভেল পারমিট এবং বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা প্রোভাইড করে থাকি। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নির্বিঘ্নে সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এখানে অনেক রকম সুবিধা আছে, কোনো নাই, ঝামেলা নাই, নিজেই সবকিছু করা যাবে, কোনো দালাল লাগবে না। কলামপুরের ভিতরে যে অফিসটা দিছে এই অফিসটা মানে এরকম জায়গায় দিছে যাতে সব মানুষেরা যাতায়াত সুবিধা হয়েছে। সিস্টেম অনেকটা ভালো, অনেকটা দ্রুত। তবে আমরা আশা করব আরেকটু দ্রুত করলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। এখন যে অবস্থায় যে কোম্পানির মাধ্যমে আছে ওখানে অ্যাড্রেস দিলে ওখানকে আপনাদের পাসপোর্ট পৌঁছে যাইতেছে। চলতি বছরেই প্রবাসীদের নানা সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানী কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে যাত্রা শুরু হয় এক্সপার্ট সার্ভিসের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্বাহী সদস্যদের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের স্মল হিথের পানসি রেস্টুরেন্টে হয় এই সভা। এ সময় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বার্মিংহাম বাংলা মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম চৌধুরী। বক্তব্য রাখেন আব্দুল আহাদ সুমন, আমিরুল ইসলাম বেলাল, রিয়াদ আহাদ, লোকমান হোসেন কাজী, গুলজার আহমেদ সহ অনেকে। যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স হলে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন। এখানে আপনারা যারা বসবাস করছেন বাংলাদেশি নাগরিক, তাদেরকে আমরা এনআইডি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি, এবং এটা কত সহজে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছি। আমাদের দাবি থাকলো যে আগামীতে যে আমরা লন্ডন বসে, বিলাতে বসে আমরা যেন বাংলাদেশে বুট কাজ করতে পারি। এই বিদেশে বসে কার্ড পেয়েছি, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমরা এই ম্যানচেস্টারে বসে আমি আমার স্মার্ট কার্ড পেয়ে যাব। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থায় নারী যাত্রীকে যৌন হয়রানি সহ নানা অপকর্ম করা লুৎফর রহমান ফারুকী বাবুকে আবারও ফেরানো হয়েছে বিমানে। সাময়িক বরখাস্তের পর কাজে যোগ দিয়েই আন্তর্জাতিক ফ্লাইট পেয়েছেন বাবু। শাস্তি হিসেবে 1 ধাপ পদোন্নতি করা হয়েছে ওই কর্মকর্তার। অথচ ভুক্তভোগী নারী যাত্রীর দেয়া লিখিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণের পর সিনিয়র ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও বলেছিলেন বিমান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। গত বছরের 11 জুলাই সিলেট থেকে শারজা যাওয়ার পথে বিজনেস ক্লাসে একমাত্র যাত্রী ছিলেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। রাত 8:30টায় উড্ডয়নের পর থেকেই ওই নারী হেনস্থার শিকার হন। বিমানের তখনকার ব্যবস্থাপনা পরিচালককে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তাকে একা পেয়ে ফ্লাইট পার্সার লুৎফর রহমান ফারুকী বাবু অশালীন আলাপ শুরু করেন। এক পর্যায়ে কেবিনের লাইট নিভিয়ে ভুক্তভোগীর পাশের সিটে বসেন এবং কুপ্রস্তাব দেন। কিছুক্ষণ পর ওই নারীকে সামনের অন্ধকার অংশে যাওয়ার প্রস্তাবও দেন তিনি।
ককপিটের বাইরে ইকোনমি ক্লাস ছাড়া মাঝের পুরো বিজনেস ক্লাসে আর কোনো যাত্রী না থাকায় নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করেছিলেন ওই ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে 72 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় বাবুকে। অশোভন আচরণ ও কুপ্রস্তাবের কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। নির্ধারিত সময়ে কোনো জবাব দেননি অভিযুক্ত ফ্লাইট পার্সার বাবু। সেন্ট্রালি এটা অ্যাড্রেস করেছে এমডি, ভারপ্রাপ্ত এমডি মহোদয় সরাসরি ওটা ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিয়েছে। যে 72 ঘন্টা যে এটা দেওয়া হয়েছিল উনি কোনো রেসপন্স করেছে? না, রেসপন্স এখনো করে নাই। সব ধরনের ফ্লাইট থেকে অভিযুক্তকে বিরত রাখার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। গুরুতর মনে করেন কিনা অভিযোগটা? আমরা আর কথা না বাড়াই, অভিযোগ অ্যাজ পার ল হবে ইনশাআল্লাহ। কিন্তু রহস্যজনকভাবে সেই বাবুকে আবারও ফিরে আসার সুযোগ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। যোগ দেওয়ার পর দিল্লি সহ আন্তর্জাতিক ফ্লাইটে নিয়মিত ডিউটি করছেন তিনি। শুধুমাত্র ডিমোশন, এটা কি মানে আপনারা কি পর্যাপ্ত মনে করেন কিনা? আবার ডিমোশন হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট, একটা খুবই একটা বাজে পানিশমেন্ট হচ্ছে। একটা জিনিস ডিপার্টমেন্টাল পোস্টিংস হয়, তখন ওনাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল। উনি শুধুমাত্র 1 বছরের জন্য প্রমোশনের কল পাবে না, আর ডিমোশন তো ওনাকে একটা পদ নিচে নামায় দেওয়া হয়েছে। এখন তো উনি ফ্লাইট করবে। এই যারা এগুলো বলে আপনাদেরকে, এগুলো ঠিক না কথা। এর আগেও যাত্রীদের সাথে বাজে ব্যবহার, একাধিক নারী সহকর্মীদের নিজের ফ্ল্যাটে নাচ প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগও ছিল বাবুর বিরুদ্ধে। এছাড়া 2016 সালে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চোরাই সিগারেট সহ ধরা পড়ার ঘটনায় দোষী প্রমাণ হলেও প্রভাবশালীদের সাথে সখ্যতার কারণে পার পেয়ে যান বিতর্কিত এই কর্মকর্তা। এরপর থেকেই দিনে দিনে বিমানে আরও বেপরোয়া হয়ে ওঠেন লুৎফর রহমান ফারুকী বাবু। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল। টিম হোটেলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে লাল সবুজের দল। নিউ ইয়র্কে টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 113 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তবে সহজ লক্ষ্য তাড়ায় নেমেও জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় শান্তর সাকিবরা। 2 ম্যাচে 1 জয় ও 1 পরাজয় নিয়ে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তবে সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার এই ডাচদের বিপক্ষে লড়াই করতে হবে টিম টাইগার্সকে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ পৌঁছতে হলে এই ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের। প্রবাসী সমর্থকদের ভালোবাসায় যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। গর্জন আর চিৎকারে লাল সবুজদের 12th ম্যান ছিল ফ্যানরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে বাংলাদেশের সমর্থকদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকে জানিয়েছেন নিজেদের ক্ষোভ বা হতাশার কথা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাহমিদ আহমেদ। শেষ পর্যন্ত হৃদয় ভেঙেছে দর্শকদের। তবে পারফরমেন্স নিয়ে এইরকম একটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরিটা ডুবেছেন। লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ আসলে দর্শকরা দেখেছেন। আমরা একটু কথা বলতে চাই দর্শকদের সাথে, একটু আসবেন। মানে কি মনে হলো ম্যাচে? ভাইয়া আজকে ম্যাচটা টোটালি আছে সাকিব এন্ড জাকিরের জন্য। আমি জানি না সাকিব কিভাবে বাংলাদেশ দলে এখন খেলে। মানে সে গত 2 থেকে 3 বছর যাবত সাকিব ব্যাটিং কিন্তু পারে না, কিভাবে খেলে? শান্ত সে কিভাবে ক্যাপ্টেন হবে বাংলাদেশ, আমি বুঝি না। এরকম একটা ক্লোজ ম্যাচের মধ্যে সে কিভাবে 3 রান করে আউট হয়? সে যখন বোলিং করতে আসছে তখনও তার ইচ্ছা মতো রান দিছে, এবং যখন সে ব্যাটিং এ নামছে জাস্ট 3 রান করে সে আউট। ভাই বাংলাদেশের যে 4টা ওপেনার আছে 4টাই লোড ভাই, 4টাই লোড ভাই। আল্লাহকে ওয়াস্তে ইমিডিয়েটলি বাংলাদেশের তামিম ইকবালকে বেক করো। সাকিব আল হাসান না পারে ব্যাটিং, না পারে বোলিং। সাকিবুল হাসান হয়তো আপনি বারবিকিউ পার্টি ছাড়েন অথবা বাংলাদেশ ক্রিকেট ছাড়েন, দুটির মধ্যে একটি আপনাকে বেছে নিতে হবে। ভালো খেলছে বাংলাদেশ, একটুর জন্য 3 রান 4 রানে হার। এটা আসলে আমি বলবো যে বাংলাদেশের ছেলেরা ভালো খেলছে। আমাদের ভাগ্য দরকার খেলার মধ্যে, আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না। আজকে ম্যাচটা জিতে উচিত ছিল। আমি কোনোভাবেই মানতে পারতেছি না এই ম্যাচটা হারবে। সাকিব আল হাসান এত সমস্যা, ওদেরকে বাইর করে দেন। ইয়াংরা কি করতেছে? মোহাম্মদুল্লাহকে গেট স্যালুট। যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাকড়সা মানে অস্বস্তি আর আতঙ্কের এক অনুভূতি। তার উপর সেই মাকড়সা যদি হয় মানুষের হাতের থাবার মতো বড়, তাহলে তা ভয়ের কারণ হবে, এমনটাই স্বাভাবিক। জায়ান্ট জড়ো স্পাইডার নামের এমনই ভয়ঙ্কর দর্শন এক মাকড়সা ছড়িয়ে পড়েছে ফ্লোরিডা, আলাবামা সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে।
তবে কীট তত্ত্ববিদরা বলছেন দেখতে ভয়ঙ্কর হলেও আচরণে খুবই নিরীহ এই মাকড়সা, এতে কোনো বিষও নেই। জর্জিয়ার বিভিন্ন স্থানে দেখা মিলছে জায়ান্ট জরো নামে এই ভয়াল দর্শন মাকড়সার। গেল কয়েক মাস ধরে রাজ্যটিতে বিস্তার বাড়ছে মাকড়সার। একই চিত্র ফ্লোরিডা, অ্যালাবামা, পেনসিলভানিয়া সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে। বনাঞ্চল আর বাসাবাড়ির আশেপাশের ঝোপজঙ্গলে দেখা মিলছে এই মাকড়সার। বহুরঙাই কীটটি হতে পারে পূর্ণবয়স্ক মানুষের হাতের থাবার মতো বড়। শারীরিক গঠনের কারণে ভেসে বেড়াতে পারে বাতাসে, ফলে উড়ন্ত মাকড়সা হিসেবে রয়েছে এর পরিচিতি। দেখতে ভয়ঙ্কর হয় বাসিন্দাদের মনে ছড়িয়েছে আতঙ্ক। তবে গবেষকরা বলছেন এটিতে বিষ নেই, ফলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। এটি আক্রমণাত্মক কিংবা আগ্রাসী নয়, তবে এটাই কোনো বিষ নেই, ফলে মানবদেহের জন্য ক্ষতিকর নয় এই মাকড়সা। জায়ান্ট জরো স্পাইডার মূলত পূর্ব এশিয়ার। বছর 10 আগে জর্জিয়ায় প্রথমবারের মতো দেখা যায় এটি। ধারণা করা হচ্ছে কোনো মালবাহী বাক্স কিংবা পণ্যের সাথে এটি প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এই জড়ো স্পাইডারগুলো মূলত জাপানের। এগুলো আকৃতিতে খুবই বড় হয়ে থাকে। এটা বাতাসে ভেসে বেড়ায় বলে মনে হয় এটি উড়ছে। আসন্ন গ্রীষ্মে মাকড়সা ছড়িয়ে পড়তে পারে নিউ ইয়র্কেও, তবে ক্ষতিকারক না হয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ গবেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পূর্ব আফ্রিকার দেশ মালাউইর ভাইস প্রেসিডেন্ট সহ নিখোঁজ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। নিখোঁজের একদিন পর মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করলেন দেশটির প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমা ছাড়াও বিমানে ছিলেন তার স্ত্রী সহ আরও 9 জন। উড়োযানটি চিকাংওয়া পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় দেশটিতে একদিনের শোক পালিত হচ্ছে। এর আগে সোমবার নিখোঁজ হয় বিমানটি। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল 9:17 রাজধানী লিলংউই ছেড়ে যায় চিলিমাকে বহনকারী দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিমানটি। স্থানীয় সময় 10:02 এমজুজো আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণ করার কথা ছিল, তবে প্রত্যাশিত সময়ের অনেক পরে বিমানটির খোঁজ না মেলায় শুরু হয় উদ্ধার অভিযান। পরে একদিনের চেষ্টায় খুঁজে পাওয়া যায় ধ্বংসাবশেষ। দর্শকের এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।